আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনী প্রধান, বিজিবি প্রধান ও শহীদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, নতুন কমিশন নয়, অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নির্মম ও নৃশংস পিলখানা ট্র্যাজেডির 17তম শাহাদত বার্ষিকী স্মরণে জাতীয় শহীদ সেনা দিবসের শুরুতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সেনা, নৌ, বিমান বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা জানান শহীদদের। এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। নীরবে চোখের পানি ঝরে পরিবারের সদস্যদের। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, জঘন্য এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য নতুন করে কোনো কমিশন গঠন নয়, অন্তর্বর্তী সরকারের আমলে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নের আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে, এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং শহীদ পরিবারদের এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। শহীদ পরিবারকে আশ্বস্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, পিলখানা হত্যার যথাযথ বিচার নিশ্চিত করবে সরকার। এই জঘন্য হত্যাকাণ্ডের নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর সদর দপ্তরে নারকীয় ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন সেদিন। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 12টায় সচিবালয় সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন একথা জানান। বলেন, তালিকা পুনর্মূল্যায়ন করা হবে। রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন, তাদেরকে যাচাই বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। রাজনৈতিক বিবেচনায় নতুন করে কাউকে বাদ দেওয়া হবে না বলেও জানান ইশরাক হোসেন। পুনর্বাসনের বিষয়ে অনারেবল প্রাইম মিনিস্টার জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, তাদের পরিবারের সদস্যদের শিক্ষা সহ বিভিন্ন যে ভাতার বিষয়, সেই বিষয়গুলি উনি খোঁজ খবর নিয়েছেন। তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে, সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। এদিকে সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধী দল জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাওয়াতপত্র নিয়ে সচিবালয়ে আসেন তিনি। এ সময় 28 ফেব্রুয়ারি ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত দেওয়া হয় জামাত ইসলামের পক্ষ থেকে। সে সময় প্রধানমন্ত্রী মুঠোফোনে বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন। রাজপথ ময়দানের রাজনীতি সেটাও নিয়মতান্ত্রিক, কিন্তু মূলত পার্লামেন্টকে এই রাজনীতির বিতর্কের জায়গা হিসেবে কাজে লাগানোই হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসির মূল আলোচনা। সেই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর
প্রথমবারের মতো বিদেশ সফরে গেলেন এ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির এক জরুরি বৈঠকে অংশ নিতে সৌদি আরব যান তিনি। মঙ্গলবার রাত 1টার পর সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। এ সময় অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ওআইসির জরুরি অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রীর সংস্থার সদস্য একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন খলিলুর রহমান। শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে তার। রমজানে এবছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা ও সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় সাদকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এর সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য সচিব ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ইসলামী শরিয়া মতে আটা, জব, কিসমিস, খেজুর, পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে সাক্ষ্য গ্রহণ। এর আগে গত 18 ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এছাড়া আওয়ামী শাসন আমলে র্যাবের টিএফআই এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা ও সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলারও সাক্ষ্য নেয়ার কথা রয়েছে। সকালে জুনায়েদ আহমেদ পলক ও সেনা কর্মকর্তা সহ এসব মামলায় গ্রেফতার মোট 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে 20 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন পৃথক 2টি ধারায় তার বিরুদ্ধে এ রায় দেন। গত 9 ফেব্রুয়ারি এ মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়। গত বছরের 17 জুলাই সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার শুরুর আদেশ দেয়। অভিযোগ গঠনের সময় আসামি পলাতক থাকায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সম্রাট এখনও পলাতক রয়েছে। জাতীয় আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ, সেই অপরাধে ওনাকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আর 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং মানি লন্ডারিং আইন 2012-এর ওনার বিরুদ্ধে এই যে অভিযোগ আনা হয়েছিল তা প্রমাণ হয়। 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এমন বই যাতে না ওঠে সেদিকে নজর থাকবে বলে জানিয়েছে ডিএমপি। সকালে অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার। মেলায় নাশকতার কোনো আশঙ্কা নেই জানিয়ে বলেন, নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে রাত পোহালেই বইমেলা শুরু হলেও এখনও প্রস্তুত হয়নি বেশিরভাগ স্টল। দীপ্ত চন্দ্রপালকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার শুরু হচ্ছে এবারের বইমেলা। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 2টায় বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 প্রদান করবেন। বৃহস্পতিবার উদ্বোধন হলেও বুধবার দুপুর পর্যন্ত মেলা ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্টলের কাজ শেষ হয়নি। জোরে সোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকালে মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে আসেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর জানানো হয় প্রবেশ ও বাহিরপথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা থাকবে। মেলায় নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য এলাকা জুড়ে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। বইমেলায় বাংলা একাডেমি ও সরহদ্দি উদ্যান গেট কেন্দ্রিক এবং আভ্যন্তরীণ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে
লোক সমাগম বেশি হবে বিধায় ওই সময়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বইমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণের আশপাশে কয়েকটি সড়কে ডাইভারশন থাকবে। বইমেলা কেন্দ্রিক বিভিন্ন প্রবেশ পথে নিরাপত্তা ব্যারিকেড স্থাপন করা হবে। এছাড়া পিকেট এবং মেলার আশপাশে চেকপোস্টের ব্যবস্থাও থাকবে। এদিকে ২৬শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। আব্দুর রহিম, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল ৪:৫টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।